আরোহী নেমে এলো। ওয়াশরুম থেকে শুরু করে সবখানেই অধীরকে খুঁজল, তবে কোথাও অধীরকে পেল না। হাঁটতে হাঁটতে এসে পড়ল নিজের ব্যালকনিতে। আসতেই অবাক হয়ে যায়, কোমরে হাত দিয়ে বলে, আপনি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে তছনছ করছি। অধীর ফোনটা কান থেকে একটু দূরে সরিয়ে চাইল সামনে। আরোহী দাঁড়িয়ে আছে দেখে হাতের ইশারায় কাছে আসতে বলল। আরোহী অধীরের কাছে আসতেই কোমর জড়িয়ে ধরে নিজের কোলে বসিয়ে দিল। নিজের ফোনে আলাপ করতে লাগলো অধীর, তবে আরোহীকে শান্তি চেয়ে বসতে দিল না। নিজের নাক দিয়ে গাল থেকে গলা অবধি ঘষতে লাগলো। অধীরের খোঁচা খোঁচা দাড়ি গলায় বিঁধতেই কেঁপে উঠল আরোহী। নিজেকে ছাড়াতে চাইলে অধীর আরো শক্ত করে ধরে। অধীরের আলাপ শেষ হতেই কল কেটে দেয়। আরোহীকে নিজের সাথে চেপে ধরে বলে, এখন বলুন ম্যাডাম। আরোহী নিভু নিভু কণ্ঠে বলে, কি বলবো? আমাকে জ্বালাতন করেন কেন? আরোহী অবাক হয়ে বলে, কি আমি আপনাকে জ্বালাতন করি? হ্যাঁ। একদম মিথ্যে বলবেন না। আমি আপনাকে নয়, বরং আপনি উল্টো আমায় জ্বালাতন করেন। আর আমি কি করেছি? কি না করেছেন সেটা বলেন। আচ্ছা, কি না করেছি আমি? আপনি আমাকে আরোহী চুপ হয়ে যায়। অধীরের দৃষ্টিতে লজ্জা পেয়ে যায়। অধীর নিজের কথার জালে আরোহীকে আটকানোর চেষ্টা করছে, তবে আরোহী কি কম যায় নাকি? সেও চুপ করে যায়। অধীর আরোহীকে চুপ থাকতে দেখে বলে, কি হলো বলো। আরোহী মাথা নত করে নেয়। খানিক সময় অধীর তাকিয়ে রইল। এই বুঝি চোখ ফিরিয়ে নিবে তার থেকে, তবে আর কোথায় চোখ ফেরালো সে? আরোহী আর না পেরে বলে, কি দেখছেন? তোমাকে। ঘোর লাগা কণ্ঠের কথা শুনে সারা শরীরের কম্পন শুরু হলো। মৃদু মৃদু ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। অধীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সেই কম্পিত অস্ত্রের দিকে। কোনো একটা ঘোরের মধ্যে যে চলে যাচ্ছে। আরোহী হাত দুটো নিজের একটি হাতের মধ্য নিয়ে নিল অধীর। আরোহী বিপদ বুঝতে পেরেই বলতে নেয়, শুনুন, আপনি থমকে যায় মুহূর্ত। বাহিরের পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। দেওয়ালের সাথে চেপে আছে আরোহী। আরোহীর হাতের ভাঁজে তার হাত দুটো পিষে আছে। নিজের সব ভালোবাসা যেন আরোহীর নরম অস্ত্রের ওপর ফেলছে অধীর। পাগলের ন্যায় গভীর চুম্বনে ভরিয়ে দিল আরোহীর নরম তুলতুলে অস্ত্র। আরোহী ও সায় দিল তাতে ভালোবাসা মানুষকে নিজে করে পাওয়ার তীব্র লোভ আজ লজ্জা বাধা হলো না। খানিক সময় পর ছেড়ে দিল আরোহীকে অধীর। চোখ বন্ধ করে আছে আরোহী। অধীর একটু বড় বড় নিঃশ্বাস নিল। তারপর আরোহীর গলায় মুখ গুজে নেশা ভরা কণ্ঠে ডাকে, জান। সহ্য করতে পারল না আরোহী। প্রিয় মানুষটির অমন ঘোর লাগা কণ্ঠের ডাক সহ্য করার মতো নয়। উত্তর না দিয়ে পারল না আর। ধীর কণ্ঠে বলে, হুম। অধীর বলে, আমাকে ভালোবাসো? আরোহী তাকায় অধীরের দিকে। উত্তরটি কি তার সঠিক করে জানা আছে নাকি জানার পরও সে জানে না। আরোহীকে চুপ থাকতে দেখে অধীর তার গলা থেকে মুখ তুলে তাকায়। চোখে চোখ রেখে বলে, বলো না, ভালোবাসো কি আমায়? বলো না, ভালোবাসো আমায়? আরোহী মাথা নত করে নেয়। ধীরে ধীরে শ্বাস নিচ্ছে সে। হৃদয়টা কেমন টিপ টিপ শব্দ তুলছে। আরোহী কি বলবে জানি না। অধীর চাইল কি সাবলীল তার সেই দৃষ্টি, যে কাউকে নিজের এই দৃষ্টি দিয়ে ঘায়েল করতে সক্ষম অধীর। আরোহীর দিকে মুখ এগিয়ে নিয়ে যায়। গলায় আলতো করে শব্দ করে কিস করতেই কেঁপে উঠল আরোহী। চোখ খিচে বন্ধ করে নেয়। অধীর চোখ তুলে বলে, তুমি জানো, খুব ভালো করিয়ে জানো। সজোরে কামড় বসিয়ে দিল গলায়। আহ বলে আর্তনাদ করে উঠল আরোহী। অধীরের কথার জবাব যে তার কাছে আপাতত নেই, আছে শুধুই প্রশ্ন। আরোহী আর অধীরের এখন একান্তই সময় চলছে। আরোহীর মাথায় বুদ্ধি এলো, অধীর এখন সম্পূর্ণ তার মধ্যে ডুবে আছে। হ্যাঁ, এটাই তো সুযোগ আরোহীর। অধীরের চুলের মধ্যে হাত দিল আরোহী। শুকনো একটা ঢোক গিললে বলল, মিস্টার ডেভিল। অধীর সাড়া দিল। আরোহী জিভ দিয়ে শুকিয়ে থাকা ঠোঁট ভিজিয়ে নিল। অধীরের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলি। অধীর মাথা তুলে তাকায়। তারপর শান্ত স্বরে বলে, একটা কেন, 10টা বলো। আরোহী যেন সাহস পেল। মনের মধ্যে সাহস সঞ্চয় করে বলে, আপনি কাল রাতে কোথায় ছিলেন? অধীর তাকালো আরোহী দিকে। শান্ততার দৃষ্টি আরোহীর মুখের উপর নিজের তীক্ষ্ণ দৃষ্টি ঘুরপাক করলো সে। নিজের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তারপর আরোহীর কানের কাছে ফিসফিস করে বলে,
রাতে তো তোমার সাথে ছিলাম, মনে নেই? তাকে মনে করিয়ে দিব। এতে অবশ্য আমারই লাভ। কি বলেছেন? আরোহী বুঝলো চতুর অধীরের সাথে সে এইভাবে পারবে না। আরোহী নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, ছাড়ুন আমায়, উঠবো আমি, ছাড়ুন। হুম, না এখন না, আরেকটু পরে। না, এক্ষুনি ছাড়ুন আমাকে। ছাড়াতে পারলে ছেড়ে দিব, দেখি পারো কিনা। আরোহী ছটফট করলো, তবে অধীর দিকে ছাড়া পেল না, বরং শরীর শক্ত ব্যয় হলো তার। চুপচাপ আরোহী বসে রইল সেইভাবে। মাথা বেশ চিন্তা তার। ঠোঁট উল্টিয়ে বসে আছে আরোহী। অসহায় মুখ করে চেয়ে আছে মোহনা চৌধুরীর দিকে। মোহনা তাতে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের মতো করে একটা একটা করে শাড়ি আরোহীর সামনে রাখছেন। আজ থেকে আরোহীর জামা পরা বন্ধ, পরতে হবে শাড়ি, তাও মোহনার পছন্দের শাড়ি। আরোহী বসে আছে কারণ সে শাড়ি পরতে জানে না। এর আগে 2-1 বার পরেছে, তবে শাড়ি সামলাতে না জানার কারণে বেশ লজ্জায়ও পড়েছে আরোহী। আরোহী মোহনার দিকে তাকিয়ে বলে, দাদি, আমি শাড়ি সামলাতে পারি না, প্লিজ। গম্ভীর মুখে মোহনা বলে, সামলাতে পারবে একদিন, সব ঠিক হয়ে যাবে। দেখো কোনটা পড়বে। দাদি প্লিজ। আরোহী, দাদির ডাকে মেরুদণ্ড সোজা করে বসলো আরোহী। না, এই দাদি ছাড়বে না। দাদি নাতি মিলে আরোহীকে শেষ করার পন্থা অবলম্বন করছে বুঝি। সকালে নাতি আর এখন দাদি, দুটোই এক। জেদ ধরলে আর তা ছাড়ে না এরা। মোহনা চৌধুরীদের আদেশে আরোহীকে শাড়ি দেওয়া হলো। আরোহী মাথায় হাত দিয়ে বলে, এটা শাড়ি নাকি শাড়ির বস্তা? মোহনা বলেন, যেটা তোমার মনে হয়। শাড়ি পরবে আর স্বামীকে আঁচলে বেঁধে রাখবে। আরোহী মুখ বাঁকিয়ে মনে মনে বলে, ওনাকে শাড়ির আঁচল আমি কি রাখবো? বেটা আমাকে তার পকেটে থেকে ছাড়লে তো। দাদি, কাল থেকে শাড়ি পরবো কেমন? কারণ আজ শাড়ি পরা শিখতে হবে তো। উফ। ঠিক আছে, তবে শাড়ি কিন্তু পরতেই হবে বলে দিলাম। ওকে দাদি, আমি শপথ নিলাম আমি কাল থেকে শাড়ি পরবো, খালি শাড়ি পরবো, শাড়িহীন কিচ্ছু পরবো না। মোহনা খানিকটা হাসতেন। নিজের কাজে চলে যায় মোহনা। রুমে আরোহী একা। অধীর গিয়েছে অফিসে। আজ কলেজেও যেতে হবে না, কলেজ বন্ধ তার। তাই আজ সারাদিন ঘুমাবে সে। খানিক সময় পর হঠাৎ করে একটা কল এলো আরোহীর ঘরে। ঘুম ঘুম চোখে ফোনটা তুললো আরোহী। ঘুমে আচ্ছন্ন হয়ে বলে, হ্যালো, কি করছো? কে? আমাকে চেনো না? না, কে আপনি? তোমার শুভাকাঙ্ক্ষী আমি। ঘুমিয়ে না থেকে নিজের স্বামীর আসল মুখটা দেখুন। মানে কি বলছেন আপনি? আমি কি বলছি না বলছি এইসব নিজ থেকে জানার চেষ্টা করো। চৌধুরী বাড়ির দেওয়ালের পিছনে লুকিয়ে আছে গভীর রহস্য, যা তোমাকে জানতে হবে। যাও, খুঁজো গিয়ে যাও। আরে কে আপনি? হ্যালো হ্যালো, এই যে। কল কেটে দেয় লোকটা। আরোহীর চোখের ঘুম উড়ে যায়। মাথায় হাত দিয়ে বসল সে। অধীরের আসল চেহারা কি? কি আছে এই অধীর চৌধুরী বাড়ির দেওয়ালের পেছনে? আরোহী জোরে জোরে নিঃশ্বাস নিল, তারপর বলে, আমায় জানতেই হবে কি সেই রহস্য, কি ওনার আসল মুখ জানতেই হবে আমায়। কিন্তু আমি কি করব? অনুকে বলবো? না না না, অনু অধীরের বোন, ওনাকেই সাপোর্ট করবে। তবে কিভাবে জানবো আমি সবটা? আরোহী উঠে দাঁড়ালো। এইভাবে বসে থাকলে তো আর সব কথা সে জানতে পারবে না। তাই তাকে উঠতে হবে, খুঁজতে হবে সব রহস্য। আরোহী নিচে এলো। এখন বেলা 12টা ছুঁই ছুঁই। চৌধুরী বাড়ির লিভিং রুমে আপাতত কেউ নেই। অধীর আর শুভ্র অফিসে, আনুষ্কা নিজের রুমে ঘুমাচ্ছে। নীরা চৌধুরী আর মোহনা চৌধুরী বাহিরে কোথায় যেন গিয়েছেন। আরোহী চিকন চোখে আশেপাশে দেখলো কেউ আছে কিনা। না, কেউ নেই। অধীর কাল সেই গোপন ঘরটায় গিয়েছিল, সেখানে যেতে হলে লিভিং রুম ক্রস করতে হবে। আরোহী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বুক সেলফ এর কাছে আসতেই মাথা ঘুরে উঠল। মাথায় হাত দিয়ে বলে, এত এত বুক এখানে, না জানি কোন বইয়ের পেছনে ওই ঘর। আমি কি করে যাব ওইখানে? উফ। আরোহী একটা একটা করে বই বের করতে লাগলো, তবে দরজাটা খুলছে না। আধা ঘন্টা ধরে বই টেনেও কোনো লাভ হলো না, দরজা খুললো না। আরোহী মাথায় হাত দিয়ে বলে, উফ, এখন কি করব? এটা তো খুলছেই না। কি করছো তুমি এখানে? গম্ভীর চাপা কণ্ঠে ডাক শুনেই আটকে উঠল আরোহী। ভয়ে রীতিমতো ঘাম ছুটছে তার। না জানি কে দাঁড়িয়ে আছে তার পেছে। ঘুরে কি উত্তর দিবে আরোহী? সে ধরা পড়েছে। এখন যদি অধীর তার জান নেয়, নিতেও পারে, কারণ অধীর বিশ্বাসঘাতকতা পছন্দ করে না। আরোহীকে আগেও ওয়ার্নিং দিয়েছে সে, তবে আরোহী শোনেনি। এখন যদি পেছনে ঘুরে দেখে অধীর দাঁড়িয়ে আছে, তাহলে চোখ বন্ধ করে ঘুরে দাঁড়ায় আরোহী।
তখনই নীলা চৌধুরী বলেন, আরে অনু তুই? নীলা চৌধুরীর কথায় আরোহী চোখ ঘুরে নীলার দৃষ্টি অনুসরণ করে নিজের সামনে তাকায়। তার সামনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে একটা ছেলে। বয়স আরোহী থেকে একটু বেশি হবে, মুখে গাম্ভীর্যতা বিরাজ করছে। ঠিক যেমন অধীর থাকে, আরোহী দেখলো ছেলেটার মুখের আকার কিছুটা অধীরের মতো। ফর্সা গায়ের রং, মাঝের রকমের সুঠামদেহী সুশ্রী চেহারা, তবে কপালে ভাঁজ ফেলে আছে। অলি আরোহীর দিকে তাকিয়ে বলে, নিজের বাড়ি চুরি করতে লজ্জা করলো না? আরোহী বোকা বনে গেল। সে কখনো চুরি করছিল? সে তো বই দেখছিল। এই ছেলেটাকে তাকে এগুলো বললো কেন? অলি আরোহীকে এমন করে তাকিয়ে থাকতে দেখে হেসে দিল। তারপর বলে, আরে আরে ভাবি, কুল কুল, আমি শুধু মজা করছিলাম, আর কিছু নয়। আরোহী মাথা নাড়ায়। তারপর বলে, আপনাকে তো ঠিক চিনলাম না। তখন নীলা চৌধুরী বলেন, আর কে? আমার উফ মম, প্লিজ আমাকে বলতে দাও। অলি এবার আরোহীর দিকে তাকায়। তারপর নিজের মায়া মাখা হাসি নিয়েই বলে, তো আমার কিউট ভাবি, আমি হচ্ছি তোমার ছোটখাটো একটা দেবর, মানে আমার ওই লম্বা রাগী ভাই আছে না, যাকে তুমি বিয়ে করেছো, তার ছোট ভাই আর কি। অনুষ্কা এসেই অলিকে এলোমেলো মারতে লাগলো। অলি চেঁচিয়ে বলে, অনুর বাচ্চা, মার খাবি কিন্তু, আউচ। অনুষ্কা মারতে মারতে বলে, এই একদম ফ্যাসফ্যাস করবি না। এতদিন কোথায় ছিলি আর এখন এলি কেন? আরে আমি তো দেশে ছিলাম না, কাল ফিরেছি। কোথায় ছিলি আর কেন ছিলি? সব কিছু তোমায় জানতে হবে না অনুষ্কা। কথাটা বলেই মোহনা চৌধুরী অলির কাছে আসতো। অলি দাদিকে জড়িয়ে ধরলো। চোখ ছলছল করছে। মোহনা চৌধুরী করবে নাই বা কেন? আদরের নাতি তার। এতদিন পর পেয়ে আনন্দে নেচে উঠল তার মন। তাই তিনি বলেন, আমার ছোট নাতির আগমন উপলক্ষে আজ বিশাল পার্টি হবে, সবাই প্রস্তুতি নিয়ে নাও। সবাই নিজ নিজ মতো কাজে লেগে পড়লো। আরোহীকে অনুষ্কা টেনে নিয়ে গেল। আরোহী আর সেই দরজাটা খুলতে পারে না। সেই রাগ লাগছে তার। সন্ধ্যার আগ দিয়ে সময়টা। চৌধুরী বাড়িকে সাজানো হয়েছে রং বেরঙের বাতি দিয়ে। চারপাশে মানুষজন গিজগিজ করছে। মোহনা চৌধুরী বড় পার্টির আয়োজন করেছেন। বাড়ি ভর্তি মেহমান। আরোহীকে রেডি হতে মাত্র রমির গিয়েছে। কালো একটা সিল্কের শাড়ি পরার জন্য দিয়েছেন মোহনা। ব্লাউজটা ব্যাকলেস, তার সাথে হলো আরোহী শাড়ি পরতে জানে না। গত 30 মিনিট ধরে চেষ্টা করছে, তবে পারছে না। এবার রাগে রি করতে করতে শাড়িটা ধরে বিছানায় ছুঁড়ে মারল। যা, বিরক্তি করার ভালো লাগে না। ধুর, এত সময় নষ্ট করেও একটা শাড়ি পরতে পারলাম না। এই জীবনের কি করলাম আমি আর? উফ, ভালো লাগে না। তুমি চাইলে আমি তোমাকে ভালো লাগাতে পারি। জমে গেল আরোহী। শাড়িহীন ব্লাউজ আর পেটিকোট পরে ঘুরে বসে আছে। কণ্ঠটি সে চিনে। তার পেছনেই দাঁড়িয়ে আছে অধীর। কোনো মতে বিছানায় রাখা শাড়িটা জড়িয়ে নিল দেহে। অধীর তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আরোহী দু হাতে নিজের বাহু চেপে আছে, যাতে অধীর তাকে লজ্জায় না ফেলতে পারে। আরোহী মাথা নত করে মিনমিন করে বলে, আপনি আপনি কখন এলেন? যখন শাড়ি পরতে তোমার বিরক্ত লাগছিল তখন। আরোহী কপট রাগ দেখিয়ে বলে, আপনি কেমন লোক? একটু নক করে আসবেন না? বাড়ি আমার, ঘর আমার, বউটা আমার, তো না করে আসবো কেন? এখনই বেরিয়ে যান বলছি। না। আরোহী বলে, চলে যান না, আমি শাড়ি পরবো তো। আমি পরে দিই। লজ্জায় জর্জরিত হয়ে উঠছে আরোহী মুখশ্রী। কি করবে সে? মাঝে মধ্যে মনে হচ্ছে মাটি ফাঁক করে লুকিয়ে পড়তে। হয়তো এই লজ্জা থেকে মুক্তি পেত সে। তবে এই মুহূর্তে এটাও সম্ভব নয়। আরোহী তাই তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনি কি ছোটবেলায় মেয়েদের পার্লারে কাজ করতেন? না, তা করতাম না। তুমি বড় হয়ে নিজের বউকে পরিয়ে দিতে পারবো। আরোহী একটা বালিশ উড়িয়ে মারো। তারপর বলে, আসছে শখ কত। যান বাইরে আর অনুকে পাঠিয়ে দিন। প্লিজ। বলছি না যেতে। এই শোধ আমি তুলবই। কথাটা বলেই অধীর চলে যায়। আরোহী ফোঁস করে শ্বাস ফেলল। আচমকাই লজ্জা পেয়ে দুই হাতে নিজের মুখ ঢাকলো আরোহী। আরোহী হাসছে। লজ্জা তার এখনো কাটেনি। পার্টির মধ্যে মেহমান হিসেবে প্রবেশ করলো আবির খান। আবিরকে দেখেই চমকে যায় আরোহী। চমকে যাওয়ার বিশেষ কারণ হলো, এই সেই ছেলে যে কিনা কাল অধীরকে অ্যারেস্ট করতে এসেছিল। অধীর তো তাকে শত্রু বলে আখ্যায়িত করেছিল। তবে নিজের শত্রুকে কেউ নিজেদের খুশির মাঝে কেন রাখবে? আরোহীর মাথা ঘুরিয়ে উঠল। এত প্যাচ তার মাথায় ঢুকছে না। কত কি যে তার জানা বাকি, তার কে জানে। আরোহী আর অনুষ্কা দাঁড়িয়ে আছে। আরোহী চোখ খুঁজে যাচ্ছে তার ডেভিলকে। অধীর এখনো নিচে নামেনি।
রেডি হতে অধীর রায় চৌধুরীর সময় লাগে অনেক। তা এই কয়েকদিনই বুঝে গিয়েছে আরোহী। অনুষ্কাকে আরোহী হঠাৎ করেই বলে, অনু, তোর যে 2টা ভাই আছে এটা তো তুই কখনো বলিসনি আমায়। কোথায় আমার 2 ভাই? আমার তো একটাই ভাই। মানে অলি তোর ভাই না? হ্যাঁ, অলি আমার ভাই। তাহলে তুই এটা বলছিস কেন তোর একটা ভাই? আরে আমার একটা ভাইতে একটা ভাই বলছি। আরোহী রেগে যায়, তারপর রাগী গলায় বলে, তোমার সাথে মজা নিচ্ছিস? হ্যাঁ, আমি তোর সাথে মজা নিতে কেন যাব? তাহলে এটা কেন বলছিস যে তোর এক ভাই? আর অলি কে তাহলে? আরে আমার একটাই ভাই, আর অলি আমার ভাই। তাহলে উনি কি হয় তোর? কেন ভাই হয়? তাহলে তোর মাথায় সমস্যা? অনুষ্কার মাথায় চড় মেরে কথাটা বলল আরোহী। অনুষ্কা নিজের মাথা ঘষতে ঘষতে বলে, আমার একটাই তো ভাই, তুই পাগল। তখনই মোহনা চৌধুরী আর নীরা চৌধুরী উপস্থিত হন। মোহনা চৌধুরী আরোহীকে দেখেই বলেন, বাহ, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। তা তো লাগবে। স্বামীর ভালোবাসা পেলে মেয়েদের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। কথাটা বলল কেউ একজন। আরোহী মুখ তুলে তাকিয়ে দেখলো নীরা চৌধুরী। নীরা চৌধুরী আরোহীর দিকে তাকিয়ে বলেন, চৌধুরী বাড়ির বউ তো চৌধুরী বাড়ির মতো সুন্দর, তাই না? আরোহী মাথা নাড়ালো। পার্টি শুরু হলে পার্টির মধ্যমণি হচ্ছে অলি। অলিকে নিয়ে আড্ডা, মজ মাস্তি সব হচ্ছে। এদিকে অধীরও চলে এসেছে। আজ অধীর আরোহীর সাথে মিল রেখে কালো স্যুট পরেছে। চকলেট বয় লাগছে তাকে আরোহীর কাছে। অধীর আরোহীর সাথে কথা না বলেই আলাদা কিছু লোকদের সাথে কথা বলছে। আরোহী এক কোনায় দাঁড়িয়ে অধীরকে দেখছে। ফর্সা গায়ে কালো সাদা শার্ট আর তার উপর কালো ব্লেজার, কালো প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি। অধীরের সিল্কি চুলগুলো মৃদু নড়ছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গম্ভীরভাবে কথা বলার ধরন আর বারবার আর চোখে আরোহীকে দেখা, সব মিলেই আরোহী ফিদা হয়ে যায় নিজের ডেভিড হাজবেন্ডের ওপর। বুকে হাত দিয়ে বলে, এই একটা মানুষ এত সুন্দর কি করে হয়? একদম চকলেট বয়, মন তো চাইছে একদম টুক করে গিলে খেয়াই। অধীর আরোহীকে নিজের দিকে অমন করে চেয়ে থাকতে দেখে ইশারায় জিজ্ঞেস করে। কি? আরোহী 2 দিকে মাথা নাড়িয়ে কিছু না বলে। অধীর আবারও নিজের আলাপে ব্যস্ত হয়ে পড়ল। জমজমাট পার্টি, কারো দিকে তাকানোর সময় কারণেই। অধীর নিজের কাজে ব্যস্ত। মোহনা চৌধুরী আর নীলা চৌধুরী মেহমানদের সাথে কথা বলছেন। অরি নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। অনুষ্কা কোথায় তা কে জানে। আরোহী একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। নিজেকে একা একা লাগছে। তখনই আরোহীর পাশে এসে দাঁড়ায় কেউ। আরোহী ঘুরে তাকিয়ে দেখলো কেউ ছিল, তবে এখন নেই। তা সামনেই একটা চিরকুট। আরোহী আশেপাশে তাকিয়ে বলে, কে দিল এটা? কাউকে না পেয়ে চিরকুটটা খুলল আরোহী। যেখানে লেখা আছে, বসে থেকো না, নিজেকে বাঁচাও। চমকে যায় আরোহী। মনে মনে বলতে লাগলো, এটার মানে কি? আর কে দিল এটা? নিজেকে বাঁচাও মানে কার থেকে বাঁচাবো? আরোহী এইসব কিছুই ভাবছিল। হঠাৎ তার নজর যায় সেই বুক শেলফের দিকে। আরোহী সূক্ষ্ম চোখে আশেপাশে দেখলো। এই সুযোগ তার কোনো রকম এগিয়ে এলো। যখন বইগুলোতে হাত দিবে তখনই পেছন থেকে আসলো কেউ। কাঁধের চুল সরিয়ে নিল। উষ্ণ গরম নিঃশ্বাস পড়তেই কেঁপে উঠল আরোহী। এই স্পর্শ তার চেনা পরিচিত। আরোহী কোমর ধরে নিজের দিকে ঘুরিয়ে দিল অধীর। আরোহীর চোখে চোখ রেখে বলে, কি ম্যাডাম, এত পালাপালি কেন করো? এই বাঁদর দিকে একটু নজর দেন, এমন করে মারছেন কেন? কি করেছি আমি? কি করেননি সেটা বলেন। তখন অমন করে দেখছিলে কেন? কখন? একটু আগে। না, আমি মোটেও আপনাকে দেখছিলাম না। মিথ্যা বলো আমার সাথে? আমি কেন মিথ্যে বলতে যাব আপনার সাথে? আপনি কে হন আবার? ও, আমি কে হই? জি, কে আপনি? আমি কে? হ্যাঁ। অধীর ঠোঁট কামড়ে হাসল। আরোহী থেকে একটু দূরে সরে গিয়ে আবারও আচমকাই ওকে টেনে নিজের বাহুতে নিয়ে দিল। কোনো দিক না তাকিয়ে গলায় বসিয়ে দিল এক কামড়। আহ শব্দ করে উঠল আরোহী। অধীর ছেড়ে দেয়। আরোহী গলায় হাত দিয়ে বলে, এটা কি হলো? আর জানতে চাইবে আমি কে হই তোমার? আরোহী ঠোঁট উঠে নেয়। অধীর আরোহীর মুখ ভাব দেখে হাসলে। তখনই অধীর আরোহীকে প্রশ্ন করে, তুমি এখানে কেন? পার্টি ওখানে চলছে। আরোহী দাঁত বের করে বলে, আমি মরতে এসেছি, আপনি কেন এসেছেন এখানে? আমি তোমাকে মারতে এসেছি। আপনি একটা খারাপ লোক। সেটা তো আমি জানি। আরোহী চলে গেল। আরোহী চলে যেতেই অধীরের মুখ ভাব কঠিন হয়ে আসতো।
চোখ তুলে তাকালো সামনে দেওয়ালের দিকে, কঠিন মুখে বলে, এই দরজা খুলবে না কখনো, রহস্য উন্মোচন হবে না কখনো। আরোহীর সামনে দাঁড়িয়ে আছে একটি ছেলে। ছেলেটিকে আরোহী চিনে না, তবে ছেলেটা আরোহীর সাথে কথা বলতে চায়। জানতে চাইলো কি কথা, কিন্তু ছেলেটা বলে, এখানে বলা যাবে না, আমার সাথে চলেন। কিন্তু কোথায় যাব? আমার পিছু পিছু। আরোহী ভাবলো তখন সেই চিরকুটটা হয়তো এই ছেলেটাই দিয়েছে তাকে। ছেলেটাকে এর আগে কখনো দেখেছে কিনা সন্দেহ হলো তার। ছেলেটার সাথে একটু কিনারায় আসতো আরোহী। ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, এখন বলেন না কি বলবেন। ছেলেটা আরোহীর দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলে, দেখুন, আজ আমি আপনাদেরকেও যা বলবো তা যদিও বিশ্বাস হবে না আপনার, তবে এটাই সত্যি। আরোহী অস্থির হয়ে বলে, কি বলবেন বলেন। আসলে আমি জানি না কিভাবে কি বলবো, তবে আপনার স্বামী, হ্যাঁ, আমার স্বামী কি? আপনার স্বামী সে আপনার সাথে মিথ্যা অভিনয় করছে। উনি আপনাকে সজোরে কেউ একজন থাপ্পড় লাগিয়ে দিল ছেলেটার গালে। আরোহী মুখে হাত দিয়ে নিল। সামনেই অধীর দাঁড়িয়ে আছে, কঠিন শক্ত তার মুখভাব। ছেলেটার চুলের মুঠি টেনে ধরলো অধীর রাগী কর্কশ গলায়, বলে, তোর সাহস কি করে হয় আমার বাড়িতে এসে বোর দিকে কোন নজর দেওয়া? অবাক হতবাক হয়ে চেয়ে রইল আরোহী। অধীর বলল কি? আরোহী অধীরের কথায় অমন করে চেয়ে রইল। এলোমেলো ভাবে মারতে লাগলো ছেলেটাকে। ছেলেটা আর্তনাদ করে উঠল। লোকজন ভিড় করলো। ছেলেটার আর্তনাদে হুঁশ ফিরল আরোহীর। অধীরের কাছে গিয়ে বলতে লাগলো, আরে আরে, ওনাকে মারছেন কেন? ছেড়ে দিন ওনাকে, উনি খারাপ কিছু করেনি, ছাড়ুন ওনাকে। অধীর থামলো না। ছেলেটাকে এলোপাথারি লাথি মারতে লাগলো। ছেলেটার কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ল। আরোহী আর না পেরে অধীরের বাহু টেনে ধরে বলতে লাগলো, কি করছেন? ছেলেটা মরে যাবে তো, ছাড়ুন ওকে। কি করছেন অধীর? অধীর, ছাড়ুন ওনাকে। আরোহীকে ধাক্কা দিল অধীর, তবে তা ছিল সামান্য ধাক্কা। এতে অবশ্য অধীরের পড়ে যাওয়ার কথা নয়। ছেলেটা উঠে দাঁড়ায়, আরোহীর দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ জান, তুমি না থাকলে তোমার স্বামী আমাকে মেরে ফেলতো। কথাটা বলেই বেরিয়ে গেল ছেলেটা। শুভ্র তার পিছু ছুটল। আরোহী অবাক হয়ে দেখলো সবটা। অধীর উঠে দাঁড়িয়ে কোনো দিকে না তাকিয়েই সজোরে আরোহীর গালে একটা চর বসিয়ে দিল। গালে হাত দিয়ে ফ্যাল করে চেয়ে রইল আরোহী। অধীর আরোহীর দিকে তাকিয়ে বলে, আমার স্ত্রী হয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম করতে লজ্জা করলো না তোর? এতটা নিস তুই? ছি। আরোহী নিজের সাফাইতে বলে, না না, এটা মিথ্যা, ওই ছেলে মিথ্যে বলছে। বিশ্বাস করুন, আমি চিনি না ওই ছেলেকে। অধীর শুনল না আরোহীর কথা। চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। বাড়ি ভর্তি মেহমানদের মাঝে অধীর আরোহীকে মারল। সবাই স্তম্ভিত হয়ে দেখছে তাদের। আরোহী কান্না করে দিল। অধীর পরপর থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়ল। করুণ কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি চিনি না ওনাকে। অধীর আরোহীর চুলের মুঠি শক্ত করে টেনে ওঠায়। ব্যথায় কোকিয়ে উঠল আরোহী। অধীর ঘৃণা ভরা কণ্ঠে বলে, আমি কাকে বিয়ে করলাম? মিথ্যাবাদী চরিত্রহীন। লজ্জা করলো না পরপুরুষের সাথে রঙ্গলীলা করতে? তোকে আমি মেরে ফেলবো। অধীর আবারও চর মারতে নিল। তখনই কেউ একজন হাত ধরে নেয় তার। সামনে তাকিয়ে দেখলো দাঁড়িয়ে আছে আবির। অধীর আবিরের ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে বলে, ছাড়ুন মিস্টার খান। আবির ভদ্রভাবেই বলে, ছাড়বো আমি, তবে আপনি যদি ওনার গায়ে আর একবারও হাত তুলেছেন তাহলে। অধীর রাগী গলায় বলে, তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, কি হন ওর আপনি? ভুলে যাবেন না, ও আমার স্ত্রী। আমি ওকে মারবো কাটবো যাই করে না কেন, আপনার কোনো অধিকার নেই আমাকে কিছু বলার। এটা আমার পার্সোনাল ম্যাটার। আবির চুপ করে থাকলো। অধীর ঠিক বলেছে। তবে আবির চাইলো ফ্লোরে পড়ে থাকা আরোহী দিকে। কান্না করছে মেয়েটা। নরম তুলতুলে মনের মেয়ে বোধ হয়। অধীরের মতো লোকের সাথে এই মেয়েটা আছে কি করে? আবিরের মনে হলো যদি আরোহী ওর কেউ আপন হতো তাহলে অধীর এখনই অধীরকে শেষ করে দিত মারার কারণে। আবির অধীরের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, এটা আপনার পার্সোনাল ম্যাটার, পার্সোনালি হ্যান্ডেল করুন না। এইভাবে এত মেহমানদের সামনে নিজের স্ত্রীকে মারা নিশ্চয় বীর পুরুষদের কাজ নয়। অধীর দাঁতে দাঁত চেপে বলে, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? ভুলে যাবি না এটা কার বাড়ি আর ও কার স্ত্রী। আবির তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর বলে, আমি কিছুই ভুলিনি ওদের, তবে তোমার কাছে রিকোয়েস্ট করছি মেয়েটাকে এইভাবে সবার সামনে অপমান করো না। অপমানের কাজ করলে কি করবে শুনে? আগে খোঁজ খবর না ওদের। তুমি তো খুব চতুর মানুষ, তবে নিজের স্ত্রীর বেলায় এমন কেন? মেয়েটার সাথে ছেলেটা সামান্য কথাই তো বলেছে।
তাই বলে মারবে? আবিরের গলা চেপে ধরলো অধীর, রাগী গলায় হিসহিসিয়ে বলে। আমার বউয়ের সম্পর্কে একটু বেশি বলি না আবির? অধীর বলেই ডাকলো মোহনা চৌধুরী। এসেই অধীরকে ছাড়িয়ে নিল আবির থেকে। আবির কাশতে লাগলো। অনুষ্কা এসে আরোহীকে নিচ থেকে তুলে ভয়ে জড়সড় হয়ে আছে আরোহী। অধীরের দিকে তাকিয়ে মোহনা চৌধুরী বলেন, এটা কি করেছিলে তুমি? বাড়ির বইয়ের উপর হাত তুললে? হ্যাঁ, তুললাম। ও আমাকে ধোকা দিয়েছে। ও এই ছেলেটার সাথে। অধীর। মোহনা চৌধুরীর ধমকে চুপ বলে যায় অধীর। অধীরের হাত ধরে টানতে টানতে নিজের সাথে নিয়ে গেলেন। অলি আর নীলা চৌধুরী মিলে মেহমানদের বিদায় জানালেন। আবির চলে যাওয়ার আগে একবার আরোহীকে দেখল। আরোহীর মুখটা দেখে কেমন ধক করে উঠল তার বুক। আবির মনে মনে বলে, এই মেয়েটার কষ্ট আমি কেন কষ্ট পাচ্ছি? ওর স্বামী ওর সাথে খারাপ আচরণ করলে আমার রাগ লাগছে কেন? কেন ওর কষ্ট আমার সহ্য হয় না? আবির চলে যায়। ডাইনিং রুমের এই সব দৃশ্যই দেখলো জ্যাক আর তার বস। জ্যাক এই সব কিছু ল্যাপটপে দেখালো তার বসকে। লোকটার কেমন উদাস উদাস হয়ে আছে। তখনই জ্যাক ওনাকে বলেন, জ্যাক মাথা নাড়ল। চৌধুরী বাড়ির প্রতিটা কোণায় সেদিন রাতে লোক দিয়ে ছোট ছোট ক্যামেরা লাগিয়েছে তারা, তাই সেখানে সবটাই তারা দেখতে পারে। এই যে অধীর আরোহীকে মারল, এটাও তারা দেখলো এখন। নিস্তব্ধ রজনী কোলাহল মুক্ত শহরের বুকটা কেমন উদাস হয়ে আছে, ঠিক যেমন আরোহী উদাস হয়ে আছে। নিজের ঘরে বিছানার সাথে পিঠ লাগিয়ে আছে আরোহী। দুই হাঁটুদের মুখ গুজে কান্না করেই চলেছে সে। একটু পর পর শব্দ করে হেঁচকি তুলছে আরোহী। অতিরিক্ত কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে আছে, চোখ দুটো ফুলে গিয়েছে রীতিমতো। আরোহী ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছে, কিন্তু কখনো তার গায়ে কেউ হাত তোলেনি। তুলবেই কেন? সে কখনো দোষ করে তো তুলবে। আজ আরোহী অধীরের মারের থেকে তার কথায় বেশি আঘাত পেয়েছে। নিজের চরিত্র নিয়ে এত বাজে কে বা শুনতে পারে? আরোহী চোখের পানি মুছে ফেলে, নিজে নিজেই বলতে লাগলো, সংসার করতে হলে দুজনের সমানভাবে ভালোবাসার, সম্মান আর বিশ্বাস থাকতে হয়। আর আমাদের সম্পর্কে না আছে ভালোবাসার, না আছে বিশ্বাস, আর না আছে কোনো সম্মান। আমি এতিম বলে সবাই খালি আমায় তুচ্ছ মনে করতো, আর এখন আপনিও করলেন। নিজের স্ত্রীর উপরে এইটুকু বিশ্বাস রাখতে পারলেন না আপনি। এটাই আপনার ভালোবাসা? কখনো কাউকে এতটা আপন মনে করিনি। আপনাকে এই কয়েকদিনে যতটা না করেছি, কিন্তু সে আপনিও আমায় পর করে দিলেন। সত্যি বলে এতিমদের আপন বলতে কেউ নেই, আমি খুব একা। আরোহী আবারও কান্না করতে লাগলো। চোখের কাজল লেপটে গিয়েছে কান্নার ফলে, ফর্সা নাকের পাটাটা লাল হয়ে গিয়েছে। একটু পর পর নাক টানছে আরোহী। তখন দরজা খোলার আওয়াজে নড়ে চড়ে বসল সে। মাথা উঁচু করে দেখলো নাকি অধীর এসেছে। ধীর পায়ে এগিয়ে এলো আরোহীর দিকে। আরোহীর কাছে এসে ধপ করে বসে পড়ল হাঁটু গেড়ে। ভয় আরো জড়সড় হয়ে গেল আরোহী। অধীর আরোহীর দিকে নিজের হাত বাড়িয়ে দিল। আরোহী চোখ মুখ খিচে বলে, মারবে না প্লিজ, আমি চলে যাব। অধীর থামলো। খানিক সময় চেয়ে থেকে আচমকায় আরোহীকে টেনে বুকে নিল, শক্ত করে জড়িয়ে ধরল। আরোহী অবাক হয়ে যায়। অধীর ধরা গলায় বলে, সরি জান। কেঁপে উঠল আরোহী। অধীর থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর অধীরের দিকে তাকিয়ে বলে, সরি কেন? অধীর আরোহীর সামনে মাথা নিচু করে বসল। আরোহীকে আবারও জড়িয়ে ধরল শক্ত করে। আরোহী অধীরের বুকে ছটফট করলো নিজেকে ছাড়ানোর জন্য। অধীর বলল, প্লিজ যেও না, কষ্ট হয় আমার। বুকটা কেমন ব্যথা করছে। আমি তখন ডগের মতো তোমাকে মেরেছিলাম। আমি সরি জান, সত্যি বলছি। এই যে দেখো, কানে ধরেছে। আর কখনো করবো না এমনটা। আরোহী নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, না, লাগবে না আপনার সরি। আমি তো খারাপ, তাই না? আমার সাথে থাকতে হবে না, আমায় ছাড়ুন আপনি। অধীর করুণ দৃষ্টিতে তাকায়। আরোহী দাঁড়িয়ে গেল। অধীরের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় বিশ্বাস করেন না। থাক, লাগবে না বিশ্বাস। আরোহী চলে যেতে নেয়। অধীর উঠে দাঁড়ায়। আরোহী হঠাৎ করেই বিছানায় পড়ে যায়। অধীর ধরতে নিলে সেও তার ওপর পড়ে যায়। আরোহীর ওপর অধীর পড়েছে, এটাতে যেন আরো দ্বিগুণ কান্না বেড়ে গেল। অধীর আরোহীর মুখটা দেখলো। আরোহী উঠতে চাইল, তবে অধীর দুহাত বিছানার সাথে চেপে ধরল। আরোহী বলতে লাগলো, ছাড়ুন আমায়, আমি খারাপ লাগবে না আমার, আপনাকে ছাড়ুন। অধীর অস্থির কণ্ঠে বলে, না জান, না, আমি সরি, প্লিজ রাগ করো না। আমি রাগের মধ্যে অমন করেছিলাম, তবে পরে যখন বুঝলাম তখন আমি সত্যি অনুতপ্ত। সরি জান, সরি, প্লিজ রাগ করো না। আরোহী
আরোহী কান্না করতে করতে বলে, 6টা থাপ্পড় মেরে বলছেন রাগ করতে মানা? আপনি আমায় আজ মেরেছেন। অধীর বলে, আমি 6টা থাপ্পড় দিয়েছি, তুমি আমায় আরো 12টা দাও, তারপর রাগ করে থেকো না প্লিজ। আমি বলেছি ছাড়তে, আমায় ছাড়ুন আপনি। না, আমি ছাড়তে বলেছি। অধীর উঠে দাঁড়ায়। আরোহী উঠে যায়, চলে যেতে নিবে, তখনই বিকট শব্দে তাকিয়ে অবাক হয়ে যায়। অধীর তাদের ড্রেসিং টেবিলের আয়নায় এক ঘুষি দিয়ে ভেঙে ফেলেছে। আরোহী অবাক হয়ে যায়। অধীর শক্ত গলায় বলে, এই হাত দিয়ে তোমার গায়ে হাত তুলেছি না, আমি এই হাতটাই রাখবো না। বলেই আবারও ঘুষি দিল। রক্ত গল গল করে বেরিয়ে আসতেই আরোহী চিৎকার দিয়ে অধীরকে ধরল। কান্না করতে করতে বলে, কি করছেন আপনি? রক্ত বেরিয়ে আসে, থামুন আপনি। না, থামবো না। এই রক্ত ততক্ষণ অবধি থামবে না যতক্ষণ তুমি আমায় ক্ষমা করবে। আরোহী অধীরের হাত ধরে বলে, প্লিজ এমন করবেন না, নিজেকে আঘাত করবেন না। তাহলে বলো, ক্ষমা করে দিয়েছ? আরোহী অনেক কষ্টে বলে। হ্যাঁ, এখন প্লিজ আপনার হাতটা। সোফায় বসে আছে অধীর। অধীরের এক হাঁটুর ওপর মেডিসিনের বক্স আর অপর হাঁটুতে আরোহী বসে আছে। আরোহী সুন্দর আর খুব যত্ন সহকারে অধীরের হাতে ব্যান্ডেজ করছে। অধীর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর দিকে। আরোহী কোনো দিকে তাকাচ্ছে না, নিজের মতো করে কাজ করছে। মাঝে মাঝে নাক টানছে সে। লাল হয়ে যাওয়া নাকের পাটাটা টেনে ধরল অধীর। আরোহী বিরক্ত চোখে তাকালো। বিরক্তিকর বলেই মুখ ঝামটা দিল। অধীর নিজের হাত উঁচু করে নিল। আরোহী প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল। অধীর তা দেখে বলে, এখনো রেগে আছো? আরোহী মাথা নত করে নেয়। তা দেখে অধীরের বুঝতে বাকি রইল না। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। আরোহীর কোমর জড়িয়ে ধরল, নিজের একদম কাছে নিয়ে এলো। কপালে কপাল লাগিয়ে বলতে লাগলো, আমার যে জিনিসটা শুধু আমার, তুমি শুধু আমার। তোমার সাথে কথা বলা তো দূরের কথা, তোমার দিকে কেউ অমন করে তাকালেও আমার সহ্য হয় না। মনে হয় আমার দেহ থেকে আত্মাটাকে কেউ নিয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসে। যখন দেখি আমার তুমিটা আর নেই, রাগ জেদ সব চেপে ধরে মাথায়। তখন আমি ঠিক থাকতে পারি না। আজ ওই ছেলেটা খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিল। ওকে মারার সময় যখন তুমি ওকে বাঁচাতে এগিয়ে আসলা, তখন মনে হলো ওর জন্য কেন তোমার মনে কেন মায়া হয়। তোমার মস্তিষ্ক ও হৃদয় এই উভয়টাই শুধু আমি বিরাজ করব, অন্য কেউ নেই। তাই তখন আমি অমন করে, সরি, সত্যি বলছি জান, তুমি আঘাত করে আমি শান্তি পাইনি। আমি ইচ্ছে করে তোমার হার্ট করিনি, সত্যি। আরোহী অধীরের মাথাটা নিজের বুকে চেপে ধরল। অধীরের চুলগুলোতে হাত বুলিয়ে দিল। অধীর সেইভাবেই আরোহীর কোমর জড়িয়ে ধরে বসে রইল। সম্পূর্ণ রুমে আবারও নীরবতা বিরাজ করছে। আরোহী এখন বলতে লাগলো, আমি ছোটবেলা থেকেই এতিম মেয়ে। আমার বাবা মা কে আমি জানি না, কখনো তাদের দেখিনি। তাদের ভালোবাসা তো দূরের কথা, তাদের শাসনটাও আমি পাইনি কখনো। ছোটবেলা থেকেই একা আমি, খুব একা। কিন্তু যেদিন থেকে আপনি আমার জীবনে আসলেন, সেদিন থেকে আমি আর একা হইনি। প্রথমে এই সম্পর্কটা মেনে নিতে না পারলেও এখন তো নিয়েছি। আর আমি আপনার জন্য পেয়েছি এই বাড়ি, এই পরিবার। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে না আপনি। আমি আপনাকে পেয়ে আমার সব কষ্ট, আমার সব খারাপ লাগা সবকিছু দূর হয়ে গেল। আপনাকে আমি নিজের সব থেকে কাছের মানুষ বলে মনে করি। আজ আপনার আচরণে চেয়ে আপনার কথায় আঘাত পেয়েছি। প্লিজ কখনো আমায় এমন আঘাত দিবেন না, যা সহ্য ক্ষমতার আমার নেই। আরোহী উঠে দাঁড়ালো। অধীর হাত টেনে ধরে, নিজের কাছে দাঁড় করিয়ে আবারও বলে, সরি, এখনো রাগ করে আছো? প্রিয় মানুষের উপর যদি মান অভিমান না করি, তাহলে কার সাথে করব বলেন? অধীর হাসল। আরোহী অধীরকে জড়িয়ে ধরে বলে, সত্যি বলছি, ভালোবাসি আমি আপনাকে। আজ অনুভব করলাম আমি আপনাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। রাত ঠিক 3টা। অধীর বিছানা ছেড়ে উঠে গেল প্রতি রাতের মতোই। আরোহী আজ বেশ ঘুমিয়ে আছে। ক্লান্ত হওয়ার কারণে অধীরের চলে যাওয়ার আলাপ পেল না। অধীর সিঁড়ি বেয়ে নেমে এলো, সোজা সেই বুক সেলফের সামনে দাঁড়িয়ে গেল। একটা বই টান দিতেই দরজা খুলে গেল। সাবধানে দৃষ্টি ঘুরিয়ে নিল অধীর। এগিয়ে এলো সামনের দিকে, দরজা বন্ধ করে দিল। ঘুমের মধ্যেই বিছানা হাতড়ে পাশে অধীরকে না পেয়ে লাফিয়ে উঠল আরোহী। রুমের লাইট জ্বালিয়ে দিল সে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময়টা ঠিক 3টা 3। আরোহী বলল, আজ আবারও ওইখানে গিয়েছেন উনি? কি আছে ওই ঘরের মধ্যে? আর উনি রাতেই বা কেন যান? আর ঠিক 3টা 3 এই সময়টাই বা কেন? উফ, কিছুই মাথায় ঢুকছে না। কোথায় পাবো এসবের জবাব? আমি কোথায় খুঁজবো? তখনই আরোহীর নজরে গেল অধীরের ল্যাপটপের দিকে তাকায়। নিজে অবাক হয়ে বলে, এটা আমার মাথায় আসলো না কেন? ওনার সব তথ্য এই ল্যাপটপেই তো থাকে, নিশ্চয়ই এখনো আছে। আরোহী ল্যাপটপটা নিল, সোফায় বসে ল্যাপটপটা ওপেন করলো।
তবে দুর্ভাগ্যবশত ল্যাপটপ লক করা। পাসওয়ার্ড চাইছে আরোহী মাথায় হাত দিয়ে বলে, কি পাসওয়ার্ড হতে পারে? ভুল দিলে তো একেবারে লক হয়ে যাবে, তখন উনি বুঝে যাবেন। কি হতে পারে এটা? ভাবতে ভাবতে আরোহী অস্থির হয়ে গেল। তবে নিজেকে শান্ত করে বলে, কুল আরো কুল। তুই যদি হাইপার হয়ে যাস তবে এগুলো জানবি কি করে? আচ্ছা, একবার না হয় চেষ্টা করেই দেখি। আরোহী টাইপ করলো অধীরের নাম, তবে না আসলো না। তারপর দিল নিজের নাম, না এটাতেও লক্ষ্য হলো না। আরোহী ভয় পেয়ে যায়, বুকে হাত দিয়ে বলে, কার নাম বা কি পাসওয়ার্ড হতে পারে কে জানে? উফ, কি করি? হঠাৎ অধীরের আসার আলাপে আরোহী চটজলদি উঠে দাঁড়ায়। কিন্তু দাঁড়াতেই কেমন মাথাটা ঘুরে এলো তার। পড়ে যেতে নিবে, তখনই অধীর ধরে নেয় আরোহীকে। অস্থির কণ্ঠে বলে, আরু, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? আরোহী মাথা ধরে বসে রইল খানিক সময়। মাথা ঘুরছে তার। অধীর আরোহীকে পানি পান করালো। আরোহী শরীর অসুস্থ হতে দেখে অধীর বলে, তুমি ঘুমিয়ে পড়ো, জলদি শুয়ে থাকো। আরোহী কিছু বলল না। যাক, শরীর খারাপের বাহানায় অধীর তাকে কোনো প্রশ্ন তো করলো না। আরোহী শুয়ে পড়ল। অধীর এসে আরোহীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, কিন্তু আরোহীর মাথায় বেশ চিন্তা। আরোহী ভাবতে লাগলো, কি আছে ওই ঘরটায়? আর ল্যাপটপের পাসওয়ার্ড কি হতে পারে? বিশাল এক রজনীর পরিসমাপ্তি ঘটিয়ে আগমন হলো দিনের। আকাশের অনেকটা অংশ জুড়ে উঠায় তীক্ষ্ণ রাগী সূর্যটা। চারিদিকে কোলাহল হয়ে উঠেছে। রাতের অন্ধকার কাটিয়ে ব্যস্ত নগরীটি আবারও ব্যস্ততায় ভরে উঠেছে। আজ ঘুম থেকে উঠতে বেশ দেরি করে ফেলেছে আরোহী। উঠেই প্রথমে তৈরি হয়ে নেয়, আর তার তৈরি হতেও 1 ঘন্টা লাগছে। এর প্রধান কারণ হলো সে আজ শাড়ি পরবে। ওদিন মোহনা চৌধুরীকে কথা দিয়েছে যে আজ হতে সে শাড়ি পরবে। অনেক কষ্ট করে শাড়িটা পরলো সে। অধীর দরজার ওপর থেকে বলছে, আরু, দরজা খোলো। আর কত সময় লাগবে? আরোহী বিরক্তি নিয়ে বলে, আর একটু দাঁড়ান না, এমন কেন করেন? অধীর বলে, এই আরেকটু বলতে বলতে 1 ঘন্টা ধরে আমায় দাঁড় করে রেখেছ। প্লিজ তাড়াতাড়ি দরজা খোলো। এত সময় কি করছো? আরে একটু দাঁড়ান। আরোহী, এখন যদি তুমি দরজা না খোলো তবে আমি দরজা ভেঙে ভিতর আসবো কিন্তু। কি জ্বালা, আসছি তো। জলদি। আরোহী বিরক্ত নিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে অধীর হা হয়ে যায়। আরোহীর দিকে মিনিট 5 চেয়ে থেকে ফিক করে হেসে দেয়। অধীরকে হাসতে দেখে আরোহী কপট রাগ দেখিয়ে বলে, অমন করে হাসছেন কেন? অধীর নিজের হাসি বন্ধ করে আরোহীর দিকে তাকিয়ে বলে, শাড়ি যখন পরতে পারো না তখন কেন শুধু শুধু সময় নষ্ট করো নিচে? মানে আমি তো শাড়ি ঠিক মতোই পরেছি। অধীর ভেতরে ঢুকেই দরজা লাগিয়ে দিয়ে বলে, শাড়ি ঠিক মতোই পরেছ, তবে শাড়ির কুচি কে দেবে শুনে? অধীরের কথায় আরোহী নিজের শাড়ির কুচিগুলো দেখলো, মনে হচ্ছে গোল গোল পেঁচিয়ে রেখেছে। আরোহী ঠোঁট উল্টে কান্না করে দিল। ধপ করে নিজের বিছানায় বসে কান্না করতে করতে বলে, আমার দ্বারা কিচ্ছু হয় না। উফ, আমি আসলেই একটা অকর্মা মেয়ে। 1 ঘন্টা ধরে শাড়ি পরেছি, তাও হলো না। আমি আর শাড়িই পরবো না, ধুর। অধীর মাথা নাড়ায়, আরোহীকে তুলে দাঁড় করিয়ে বলে, তুমি পারো না বলে কি শাড়ি পরবে না? আমি আছি না। আপনি থাকলে কি হবে? আপনি কি আমার শাড়ি পরিয়ে দিবেন নাকি? কথাটা বলেই অধীরের দিকে চাইল আরোহী। অধীর তার দিকেই তাকিয়ে আছে। আরোহী নিজের মাথাটা পিছু নিয়ে বলে, আমি আপনার কাছে জীবনেও শাড়ি পরবো না, বলে দিলাম। অধীর বাঁকা হাসতেও আরোহীর কপালে একটা টোকা দিয়ে বলে, কিন্তু প্রতিদিনই আমার হাতেই পড়তে হবে। না। হ্যাঁ। অধীর হাঁটু গেড়ে বসত। আরোহীর সামনে মনোযোগ সহকারে এক এক করে কুচিয়ে দিয়ে দিল। আরোহী অবাক চোখে তাকিয়ে আছে। এই ডেভিলটা শাড়িও পরাতে জানে, এটা তো আরোহীর জানা ছিল না। আরোহীর মনে হলো অধীর হয়তো এর আগেও কাউকে শাড়ি পরিয়েছে, তাই তো এত সুন্দর করে তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আরোহী গাল ফুলিয়ে বলে, এর আগে আর কাকে আর কয়জনকে এইভাবে শাড়ি পরিয়ে দিয়েছেন আপনি? অধীর কপালে ভাঁজ ফেলে তাকালো আরোহীর দিকে। মেয়েটাকে সব উল্টাপাল্টা ভাবছে। অধীর একটা তপ্ত নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। তারপর আরোহীর দিকে তাকিয়ে বলে, জীবনের প্রথম কোনো নারীকে শাড়ি পরিয়ে দিয়েছে, আর সেটা হলে তুমি, আর কেউ না। কথাটা বলেই অধীর চলে যায়। আরোহী খানিকটা সময় চেয়ে থাকে, তারপর বলে, এই লোকটাকে না আর আমি বুঝি না, সব সময় কি যে চলে ওনার মাথায় কে জানে। ডাইনিং রুমে বসে আছে সবাই। আজ সবার ছুটির দিন, কারণটা আরোহীর জানে নেই, তবে সে একটা সুযোগ খুঁজছে রহস্য উন্মোচন করার জন্য। আরোহী মনে মনে ভাবছে কি করা যায়, কি পাসওয়ার্ড হতে পারে, আর কি আছে ওই দরজার পেছনে। তখনই মোহনা চৌধুরী এলো সেখানে। মনটা তার কেমন গোমরা গোমরা হয়ে আছে, যেটা আরোহী বেশ লক্ষ্য করেছে। তবে তিনি প্রকাশ করলেন না। আরোহীর দিকে তাকিয়ে বলে,
আজ বাড়ির বউ রান্না করবে, তাও নিজের হাতে। আরোহী চোখ বড় বড় করে নেয়। সে আর রান্না দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই তাদের। প্রথম দিনের হালুয়ার কথা মনে পড়ে যায় আরোহী। সেদিন কি কাণ্ডটাই না হয়েছিল। অধীর আরোহীর অবস্থা দেখে লুকিয়ে হাসত। মোহনা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, দাদি, তুমি কেন ওকে দিয়ে রান্না করতে চাইছো? পরে খাবার তো কপালে জুটবে না। আরোহীর রাগ হলো বেশ। অরিতা দেখে বলে, ভাই, আমি বুঝতে পারছি কেন তুমি ভাবিকে রান্না করতে দিচ্ছ না। ভাবির হাত পুড়ে যাওয়ার ভয়ে। বাহ, কি ভালোবাসা! কারো যেন নজর না লাগে। অরির কথা বলার ধরন দেখে সবাই হেসে দিল। আরোহী নিজেকে শান্ত করে বলে, দাদি আমি রান্না করতে পারবো। অধীর সহ সবাই অবাক চোখে আরোহীকে দেখলো। অধীর ভ্রু নাচালো। আরোহী তা দেখে মুখ বাঁকালো। অনুষ্কা বলে, অরি অনুষ্কাকে থামিয়ে দিয়ে বলে, তুই থাম। ভাত না হয় আজ নাই খেলাম, আজ না হয় ভাবি আমাদের রুটি বানিয়ে খাওয়াবে। কি ভাবি, পারবেন তো? আরোহী একবার অধীরকে দেখলো। বাহ, মহাশয় তার দিকেই তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। রাগের শরীর জ্বলে উঠল আরোহীর। মনে মনে বলে, আজ একটু রান্না করতে পারি না বলে ডেভিল আমায় নিয়ে হাসছে। না না আরু, তুই আজ রান্না করবি আলু। কথাটা মনে মনে বলেই হেসে দেয় আরোহী। তারপর দাদির দিকে তাকিয়ে বলে, দাদি আমি যদি রান্না করি তা কি খাবেন? মোহনা চৌধুরী বলেন, তুমি রান্না করবে এটাই তো অনেক। যাও, চট জলদি কাজে লেগে পড়ো। আরোহী যেতে নেয়। যাওয়ার সময় অধীর ইশারায় বলে, সাবধানে, রুটি বানাতে গিয়ে হাত পুড়ে ফেলো না আবার। আরোহী ইশারায় বলে, আপনাকে এত চিন্তা করতে হবে না। রান্নাঘরে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরোহী। শাড়ির আঁচল কোমর গুজে নেয়। আরোহীর সামনেই সব জিনিসপত্র রাখা। আরোহী নিজের মাথায় চড় দিয়ে বলে, তখন তো পটপট করে বলেছিলি রান্না করতে পারবি, তো এখন কি করবি? রুটি কি করে বানায় জানিস তুই? তোমাকে আদর করতে যেমন প্রথমে তুমি লাগে, তারপর আমার একটু রাগ লাগে, এরপর তোমাকে চুরি ধরে আদর করি, ঠিক তেমনি রুটি বানাতে আটা, পানি আর লবণ প্রয়োজন। এগুলো একসাথে মিলে একটা ডো তৈরি করবে, তারপর রুটি বেলবে। আরোহী পাশ ফিরে তাকিয়ে অধীরকে দেখে বলে, আপনি এখানে কি করছেন? অধীর চারদিকে তাকিয়ে বলে, তাই তো, আমি এখানে কি করছি বলো তো? আরোহী কোমরে হাত দিয়ে বলে, আমার সাথে ন্যাকামো করবেন না কিন্তু। অধীর বলে, আমি কি মেয়ে মানুষ যে ন্যাকামো করবো? আরোহী বলে, কি বলেন? মেয়েরা ন্যাকামো করে? হ্যাঁ করে তো, এই যে তুমি করছো। আমি ন্যাকামো করি? জি ম্যাডাম, আপনি ন্যাকামো করেন। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমি কিন্তু একদম কান্না করে দিব এখন। অধীর হতাশা ভরা কণ্ঠে বলে, এই যে শুরু হয়ে গেল ন্যাকামো। হতাশ আর হতাশ। আচ্ছা বাদ দাও, আসো তোমায় হেল্প করি। আরোহী রাগী গলায় বলে, লাগবে না আপনার হেল্প। অধীর পাত্তা দিল না। পেছন পেছন আরোহীকে জড়িয়ে ধরল। আরোহী জমে গেল। হঠাৎ কাণ্ডে নরম গলায় বলে, কি করছেন? কেউ এসে পড়বে তো। আসো, তাতে কি হয়েছে? আমি আমার বউকে হেল্প করছি। আরোহী কিছু বলল না। অধীর আরোহীর কাঁধে থুতনি রাখলো। কাতুকুতু রাখতেই আরোহী মৃদু কেঁপে উঠল। অধীরকে বলে, সরে যান। যদি না চাই? তাহলে আমি খুন্তি নিয়ে তোমার পিঠ পরে দিব। দুজনেই ছিটকে দূরে সরে যায়। সামনেই দাঁড়িয়ে আছেন মোহনা চৌধুরী। অধীর সহ আরোহী দুজনেই বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। অধীর আমতা আমতা করেও আরোহী লজ্জায় মাথা নিচু করে আছে। মোহনা বলে, কি হলো বলো? বিজনেসম্যান হয়ে রুটি বানাতে পারো কবে থেকে? আজকাল এত কিছু পারো তা তো জানা ছিল না। অধীর নিজের মাথা চুলকে বলে, আসলে দাদি হয়েছে কি, বলেই আরোহীর দিকে তাকায়। আরোহীও তাকায়। অধীর বলে, তোমার নাতবু আমাকে বলে নিজের খাবার নিজে বানিয়ে খান, তাই আমিও রান্না করছিলাম। এখন আমি চাই, আমার একটা কাজ আছে। অধীর কেটে পড়ল। আরোহী হা করে তাকিয়ে থাকলো। এই লোকটা আসলে একটা অসভ্য। কিভাবে তার নামে সব দোষ দিয়ে গেল ভাবা যায়। আরোহী মোহনা চৌধুরীর দিকে তাকায়। তারপর দাঁত বের করে হেসে বলে, দাদি কিছু লাগবে? মোহনা মাথা নাড়ান। তারপর আরোহীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, না, এমনি এসেছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ। আরোহী বলে, কেন? তুমি আছো তাই তো আমার পুরনো অধীর ফিরে এসেছে। আমার অধীর, সেই ছোট্ট অধীর আবার ফিরে এসেছে। অনেক ধন্যবাদ। বলেই মোহনা চৌধুরী চলে যান। আরোহী বুঝল না ছোট অধীর ফিরে এসেছে মানে কি। অধীর তাহলে কোথায় ছিল? উফ, কত প্রশ্ন। এর উত্তর কোথা থেকে পাবে সে? আরোহী কাজ করতে লাগলো। হঠাৎ মাথায় আসলো একটা প্রশ্ন। আরোহী বলে, এতদিন এই কথাটা আমার মাথায় আসলো না কেন? আরোহী যায় অনুষ্কার কাছে। ফোন ঘাটাঘাটি করছিল সে। হঠাৎ আরোহী এসে বলে, অনু তোর বাবা কোথায়?
অনুষ্কা অবাক হয়ে চাইল আরোহীর দিকে। আচমকাই এমন প্রশ্নের জবাবে সে কি বলবে? অনুষ্কা আরোহীকে বলে। হঠাৎ এই প্রশ্ন কেন আরও? আরোহী মাথা ঝাঁকিয়ে বলে। আরে তারপরে বলছি, আগে বল তোদের বাবা কোথায়? মানে আমি আসছি পর থেকে ওনাকে কখনো দেখিনি। উনি কোথায় আর এ বাড়িতে নেই কেন? আর রাইমাকে বল না অনু, বল। অনুষ্কা শুকনো একটা ঢোক গিল, উঠে দাঁড়িয়ে আরোহীর হাত ধরে বলে। দেখ আরও, এটা চৌধুরী বাড়ি। এই বাড়ির প্রতিটা কোণায় লুকিয়ে আছে হাজারো রহস্য। তুই প্লিজ এইসব নিয়ে বেশি মাথা ঘামাস না। তুই কি বললি? ও কি বলছে তা শুনে দরকার নেই, শুধু মাথায় রাখো এত কিছু তোমার খবর নেওয়ার প্রয়োজন নেই। নিজের বিপদ নিজে ডেকে এন না আরোহী। কথাটা বলেন নীলা চৌধুরী। আরোহী ওনার দিকে তাকিয়ে বলে। কিসের বিপদ মা? নীলা কঠিন গলায় বলে। বললাম না এত কিছু জানা দরকার নেই, যাও নিজের কাজে করো। আরোহী আর কোনো কথা বাড়ায় না, সোজা নিজের রুমে এসে পড়লো। মাথায় তার হাজারো চিন্তা ভাবনা। মনে মনে তা ভাবতে লাগলো। প্রথমত অধীরের বাবা কোথায়? উনি কি মারা গিয়েছেন নাকি বেঁচে আছেন? আর ওই দেয়ালের পেছনে কি আছে অমন? আর সেই লোক কে যে আমায় ফোন করেছিল? ওই ছেলেটা ওই দিন এমন বললো কেন যে এটা অধীরের আসল চেহারা নয় বরং নকল? কি আছে এই চৌধুরী বাড়ির প্রতিটা কোণায়? অধীর বেশ সময় ধরে আরোহীকে ডাকছে, তবে সে শুনল না। অধীর আবারও ধাক্কা দিতেই হুঁশ ফেল তার। চমকে অধীরের দিকে তাকায়। অধীর নিজের ঘড়ি ঠিক করতে করতে বলে। কি এত ভাবছো প্রিন্সেস? আরোহী বেখেয়ালি হয়ে বলে। না কিছু না। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? অধীর নিজের কলারটা ঠিক করে বলে। হ্যাঁ, একটা কাজ এসে পড়েছে, তাই যাচ্ছি। আসতে দেয়নি, হয়তো 2-1 দিন লেগেও যেতে পারে। এত দেরি? হ্যাঁ, কেন? তুমি কি আমায় মিস করবে নাকি? আরোহী মন খারাপ করে বলে। না, আমি কাউকে মিস করি না কখনো। অধীর আরোহীর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। আরোহী মুখটা 2 হাতে আগলে নিয়ে বলে। তাই তো, আমার প্রিন্সেসের মন কেন খারাপ? আরোহী অধীরকে জড়িয়ে ধরে বলে। না গেলে হয় না? অধীর হাসল, তারপর বলে। না গেলে তো সে আসবে না, আমাদের যেতে হবে। কে আসবে না? অধীর থতমত খেয়ে যায়, তারপর বলে। আমার ক্লায়েন্ট আর কে। আচ্ছা আমি যাই। আর প্লিজ এই মিস না করে আমি একটা কিস করো, এতে তাড়াতাড়ি ফিরে আসবো। আরোহী 2 কদম পিছিয়ে গিয়ে বলে। না, এটা যখন আসবেন তখনই পাবেন। এতে আপনি এটার জন্য হলেও তাড়াতাড়ি ফিরে আসবেন। বাহ, এত চিনো আমায়। হুম। অধীর আরোহীর কপালে ভালোবাসার পরশ এঁকে চলে যায়। অধীরের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে। মনে মনে বলে। আজ আমি ওই দরজা খুলেই ছাড়বো। আজ সব রহস্য উন্মোচন হয়েই ছাড়বে। আরোহী পা বাড়াতে নিবে, তখনই মাথা ঘুরিয়ে উঠল। মাথা ঘুরে পড়ে যেতে নাই, তখনই কেউ একজন ধরে নেয়। চোখ ঝাপসা হয়ে আসছে। মোহনা ব্যাকুল গলায় বলে। কি হয়েছে আরোহী, তুমি ঠিক আছো তো? আরোহীকে সোফায় বসালেন মোহনা। পানি খেতে দিলেন, এক ঢুকে সবটুকুই খেয়ে নিল সে। তারপর বলে। কিছু না, তবে একটু মাথা ঘুরছিল আর কি। মাথা ঘুরছে কেন? জানি না। মোহনা মুখটা গম্ভীর করে খানিকটা সময় তাকিয়ে বলে। এত কিসের চিন্তা করো তুমি, এতে করে মাথা ঘুরে উঠলো? আরোহী মুখটা ছোট হয়ে গেল। সে কি জবাব দেবে? তার মাথায় এত কম চিন্তা আর নয়, শত শত হাজার চিন্তা তার মাথায়। আরোহী মোহনার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই অনুষ্কা এসে বলে। আরও যাবি? মোহনা সহ আরোহী সব প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল তার দিকে। তারপর আরোহী বলে। কোথায়? অনুষ্কা বলে। বাহিরে। মোহনা বলে। এই সময় বাহিরে কেন? অনুষ্কা বলে। আরে দাদি, যাবো ওর আসবো। দীপ আর নিঝুমও আসছে, চল না। মোহনা বলে। ঠিক আছে, তবে গার্ড নিয়ে যাবে কিন্তু। অনুষ্কা মাথা নাড়ায়। সে গার্ড নিবে না, বিরক্ত লাগে। তবে মোহনাকে বলল না, কারণ মোহনাকে গার্ড না নেওয়ার কথা বললে সে তাকে যেতেই দিবে না। আরোহী আর অনুষ্কা বেরিয়ে পড়ল। আরোহী মনটা কেমন কু ডাকছে, কোনো বিপদের সংকেত নাকি আর কিছু কে জানে। মনটা কেমন খারাপ হয়ে আছে তার। অনুষ্কা তা দেখে বলে। কে, কি হয়েছে তোর? মন খারাপ কেন আজ? কোথায়? কিছু নয় তো। দেখ আরও, আমি তোকে হাড়ে হাড়ে চিনি, আমায় মিথ্যা বলবি না। আরোহী বলে। কোনো চল না, বাসায় ফিরে যাই। আজ মনটা কেমন কু ডাকছে, বোধহয় আজ খারাপ কিছু হবে। চল না, ফিরে যাই। আরে তুই আবার এইসব কথা কবে থেকে মানিস? বাদে তো, কত সময় পর সব বন্ধুরা একসাথে বাহিরে আসছে, আর তুই চল তো চল। অনুষ্কা আর আরোহী থামলো রাস্তায়।
গাড়ি থেকে নেমে পেয়ে গেল নিঝুম আর দীপকে। সবাই মিলে একটা ফুচকার দোকানের সামনে বসে আড্ডা দিতে লাগলো। সবাই অনেক মজা করছে, তবে আরোহী কেমন ভয় ভয় করছে। তখনই তার নজর রাস্তার ওপরে যায়। অবাক হয়ে বলে, এটা তো সেই ছেলে যে কিনা ওই দিন আমায় দোষী করেছিল। আজ একে দেখেই ছাড়বো, আর জানবো কেন ও অধীরকে মিথ্যে বলেছিল। আরোহী অনুষ্কাকে বলে। আমি একটু আসছি, তোরা থাক। আরোহী হাঁটতে হাঁটতে ছেলেটার কাছে গেল। ছেলেটা বোধহয় আরোহীকেই দেখছিল। আরোহীকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তার দিকেই এগিয়ে এলো। ছেলেটা প্রথমেই বলে, সরি, ওই দিন যদি মিথ্যা না বলতাম তাহলে আমি মরে যেতাম। আরোহী অবাক হয়ে বলে, কেমন মরে যেতে? ছেলেটা বলে, একটু পাশে আসেন প্লিজ, এখানে বলা যাবে না। আরোহী আর ছেলেটা একটা গলিতে ঢুকলো। ছেলেটা এবার বলতে লাগলো, আপনার সামনে যেটা দেখায় আর যা বলে তা সত্যি না। এইসবের পিছনে রয়েছে বড় একটা ষড়যন্ত্র। উনি মিথ্যা বলে। আরোহী রাগী গলায় বলে। একদম আমার স্বামীকে নিয়ে বাজে বললেন না। ছেলেটা বলে, আপনি ওনাকে কয়দিন ধরে চেনেন বলেন তো? ওনার সম্পর্কে আপনার ধারণা কতটুকু বলেন? আরোহী চুপ থাকলো। ছেলেটা ঠিক বলছে, তবে তাই বলে কি নিজের স্বামীর সম্পর্কে বাজে শুনবে সে? আরোহী প্রতিবাদ করে বলে, না, আমি ওনাকে এখনো ভালো করে চিনি না, তবে আমার স্বামী খারাপ নয়, উনি ভালো। এটা আপনি এই জিনিসটা দেখার পর বুঝবেন উনি খারাপ নাকি ভালো। একটা ছবির খাম আরোহীর দিকে এগিয়ে দেয়। কাপা কাপা হাতে যেই খামটা নিতে যাবে অমনি কেউ একজন পেছন দিয়ে দৌড় দেয়, যার কারণে আরোহী খেই হারিয়ে ছেলেটার ওপর পড়ে যায়। আরোহী ব্যথা পায়। তখনই কেউ একজন পাশ থেকে বলে, বাবা। এমন হাততালির শব্দে আরোহী সহ ছেলেটা সেখানে তাকায়। অধীর দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত, তবে মুখে এক ভয়ঙ্কর হাসি। ছেলেটা তা দেখেই আরোহীকে ধাক্কা দিয়ে দৌড় দেয়, কিন্তু আরোহী ঠায় দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না অধীর এখানে কেন আর কি হলো। অধীর এগিয়ে আসে আরোহীর দিকে, তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এখানে কি করছো? আরোহী বলে, আনুষ্কার সাথে এসেছি। কথাটা বলার সাথে সাথেই গাড়ি চড় বসিয়ে দিল। অধীর চুলের মুঠি ধরে বলে, আর কত মিথ্যা বলবে তুমি? পরপর বেল্টের করা আঘাতে আর্তনাদ করে উঠল আরোহী। তবুও মুখ বুঝে তার সহ্য করতে হচ্ছে। নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে আবারও বেল্টের আঘাত করল আরোহীর ওপর অধীর। আরোহী যেন এবার আর সহ্য করতে পারছে না। সাদা ব্লাউজ রক্তে লাল হয়ে উঠেছে, ঠোঁট কেটেও রক্ত বেরিয়ে এসেছে। অধীর এবার ক্লান্ত হয়ে যায়, হাত থেকে বেলটা ছুঁড়ে মারল। তারপর আরোহী চুলের মুঠি ধরে তাকে কাছে নিয়ে বলে, আমার সাথে থেকে তো আর হয় না, তাই তো আরেকটা নাগর লাগছে তোর। কিন্তু তুই ভুলে যাস কেন, আমি কাউকে ছাড়ি না। তোকে আমি ছাড়বো না। আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলেও মাথায় আনবি না, তাহলে এর থেকেও খারাপ অবস্থা করবো তোর। কথাটা বলেই ছুঁড়ে ছিটকে দূরে সরিয়ে দিল আরোহীকে। বিছানায় উপুর হয়ে পড়ে যায় সে। হনহনিয়ে বেরিয়ে গেল অধীর। অতিরিক্ত মারের কারণে জ্ঞান হারিয়ে ফেলে আরোহী। তখন সেই গলিতে ছেলেটা অধীরকে দেখেই দৌড়ে পালিয়েছে। তবে আরোহী অধীরকে কিছু বলতে যাবে, তখনই তার গায়ে আবারও হাত তোলে অধীর। টানতে টানতে বাড়িতে নিজের ঘরে নিয়ে আসে। আরোহীকে কোনো কথা বলতে দেয় না সে। এলোপাথারি বেল্ট দিয়ে আঘাত করতে লাগলো। এতে রক্তাক্ত হয় আরোহীর ছোট দেহখানা। এখন রাগ করে অধীর চলে যায়। ক্ষত স্থানে জ্বালা অনুভব করতেই জ্ঞান ফিরে আরোহী। মুখ দিয়ে মৃদু আর্তনাদ করে উঠল সে। শরীরের একটুও শক্তি নেই তার, তবুও কারো ফোপানোর শব্দ শুনে সেদিকে তাকায় সে। নিভু নিভু চোখে নিজের সামনে অনুষ্কাকে দেখল, কান্না করছে আর আরোহীর শরীরে মলম লাগিয়ে দিচ্ছে সে। আরোহীকে জাগ্রত দেখে অনুষ্কা ডাকলো, আরু। মুখ দিয়ে কথা বলার শক্তি নেই তার মাঝে, তবে ইশারায় বলল, হুম। আনুষ্কা ওকে ধরে বসিয়ে দেয়। অনুষ্কা ধরতে আর্তনাদ করে উঠল আরোহী। আহ! অনুষ্কা হাত সরিয়ে নেয়। আরোহীর দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠল সে। আরোহী বিছানায় আলতোভাবে পিঠ লাগিয়ে বসল। ইশারায় পানি চাইল সে। অনুষ্কা পানি নিয়ে আরোহীকে খাইয়ে দিল। অনুষ্কা আরোহীর দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দে আরু। আরোহী অনেক কষ্টে বলে, কি বলছিস তুই? অনুষ্কা আরোহীর হাত ধরে বলে, সব আমার দোষ, আমার জন্য তোর এই অবস্থা। আরোহী বুঝল না অনুষ্কার কথা, তাই সে তার দিকে তাকিয়ে বলে, কি বলছিস? আমি যদি তোকে ভাইয়ের বিয়েতে না আনতাম তাহলে তোকে ভাইয়া কখনো দেখতো না, আর না তোকে বিয়ে করতো। বিয়ের পর থেকে তোকে ভাইয়া কত কষ্ট দিচ্ছে, আর তুই সব কিছু মুখ বুঝে সব সহ্য করছিস।
আমায় ক্ষমা করে দে তুই। আরোহী মাথা নাড়িয়ে বলে, তুই পাগল হয়ে গিয়েছিস শোনো। আমাদের বিয়েতে কিংবা আমার কষ্টতে তোর কোনো দোষ নেই। আমার দোষ না তো কার বল? আজ আমি তোকে জোর করে না নিয়ে গেলে হয়তো ভাইয়া তোকে মারতই না। অনুষ্কার কথা শুনে নিজের আঘাতের কথা মনে পড়ল আরোহী। শরীর এখনো ব্যথা করছে। অনুষ্কা আরোহীর রক্তমাখা কাপড় পরিবর্তন করে দিয়েছে, তবে সেই দাগ যা শরীরে লেগে আছে তা কি আর মুছে ফেলা যায়? শব্দ করে কেঁদে উঠল আরোহী। চোখ মুখ খুলে উঠেছে তার। বিনা কারণেই তাকে শাস্তি পেতে হলো। আরোহীর কান্না দেখে অনুষ্কাও কেঁদে উঠল, আরোহীকে জড়িয়ে ধরে বলে, আমার জন্য এত কিছু, এখন আমি এটা থেকে তোকে বের করব। মানে? অনুষ্কা আরোহীর হাতটা ধরে বলে, চল আরু। আরোহী কান্না থামিয়ে বলে, কোথায়? অনুষ্কা বলে, এই নরক থেকে তোকে বের করে দিব। চল চল আরু। আরোহী মাথা নাড়ায়, তারপর বলে, না অনু, আমি যাব না। কেন আরু? এত কিছু হওয়ার পরও তুই থাকবি এখানে? আরোহী নিজের চোখ মুছে বলতে লাগলো, হ্যাঁ, দেখ না অনু, ছোটবেলা থেকে একটা পরিবারের জন্য আমি এত কষ্ট করেছি, সেই পরিবারটা আমি এখন পেয়েছি। আমি যাব না অনু। উনি যেমনই হোক না কেন, উনি তো আমার স্বামী। হ্যাঁ, আমার স্বামী, আমার ওই স্বামী যে আমায় অনেক ভালোবাসে। আরোহী থামলো, তারপর আবারও বলে, তবে তার ভালোবাসাটা আঘাতে প্রকাশ পায়। সে আমায় হাজারো কষ্ট দিলেও আমি তাকে ছেড়ে যাব না, কখনো না। অনুষ্কা আরোহীর চোখে পানি মুছে দিয়ে বলে, এতটা ভালোবাসা ঠিক না আরু। ভালোবাসা ঠিক বেঠিক মানে না। কষ্ট পাবি তুই। যেই ভালোবাসায় কষ্ট নেই সেটা ভালোবাসা হলো নাকি? এতটা ভালোবাসিস তাকে? তাকে কতটা ভালোবাসি তাই তুই মেপেও শেষ করতে পারবি না। অনুষ্কা আরোহীর চোখের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, এতটা ভালোবাসা থাকবে না তখন, যখন তুই জানবি এই বাড়ির রহস্য। আমি বলবো না তোকে কিছু, তবে যদি বলিস আমায় সাহায্য কর বের হতে, তবে আমি বিনা দ্বিধায় তোকে এই বাড়ি থেকে বের হতে সাহায্য করবো সেদিন। অনুষ্কা চলে যায়। আরোহী ঠায় বসে থাকলো। কিসের রহস্য এই বাড়ি? এমন কি লুকিয়ে আছে এই চার দেয়ালের পেছনে? কি হতে চলেছে সামনে? আরোহী এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। গভীর ঘুমের মধ্যে এই গায়ে কারো স্পর্শ অনুভব করলো আরোহী। তার কপালে কার উষ্ণ হাতে ছোঁয়া লেগেছে। খানিকটা নড়ে চড়ে উঠল ঘুমের মধ্যেই। পিটপিট করে চোখ খুলল সে। চোখ খুলতেই বুঝলো এখন রাত, গভীর রাত এখন। আরোহীর সামনে তাকাতেই থমকে যায়। তার উপর মাথা ঝুঁকে তাকিয়ে আছে অধীর, একদম আরোহীর মুখ বরাবর। আরোহী খানিকটা সময় সেইভাবেই থমকে তাকিয়ে রইল। ঘুম থেকে ওঠার কারণে সবকিছু বুঝতে সময় লাগছে তার। অধীর নির্লিপ্ত ভঙ্গিতে তাকে দেখে যাচ্ছে। আরোহী বুঝলো তাকে অধীর কি দেখছে। আরোহী অধীরের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই তার নজর যায় অধীরের ডান হাতের দিকে। হাতে রক্ত জমে শুকিয়ে আছে। আরোহী বলে, আপনার হাতে কি হয়েছে এটা? চিন্তিত সুরের কথা শুনে অধীর তার দিকে তাকায়, তারপর চোখে চোখ রেখে বলে, হাতটা তার সীমা অতিক্রম করে তুমি আঘাত করেছিল, তাই এটুকু শাস্তিও প্রাপ্য ছিল। আরোহীর সব মনে পড়ে গেল। নিজের শরীরের ব্যথা ভরে উঠে বসলো, অধীরকে জাপটে জড়িয়ে ধরল, হু হু করে কেঁদে উঠল। অধীর চোখ বুঝে নিঃশ্বাস ফেলে, হয়তো ছিল এটা ক্লান্তি নিঃশ্বাস। আরোহী কান্না করতে করতে বলে, আপনি কেন নিজেকে আঘাত করতে গেলেন? তুমি আঘাত করেছে, নিজেকে শান্ত রাখতে পারেনি। আমায় আঘাত করে নিজেকে আঘাত কেন করেন? আমি কে হই আপনার? তুমি তো আমার সব, আমার সবকিছু তো তুমি। তুমি না হলে এই আমিটা হতাম না। তুমি না থাকলে অধীরের কোনো অস্তিত্বই থাকতো না। তুমি আমার সব। তাহলে আমি অবিশ্বাস কেন করেন? নিজের ভালোবাসার মানুষের প্রতি একটুও ভরসা নেই আপনার? অধীর চুপ থাকলো। আরোহীকে নিয়েই বিছানায় বসলো। আরোহী অধীরের বুকে বিড়াল ছানার মতো লেপটে আছে। অধীর তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। অধীর বলে, সরি চান। আরোহী এবার আর কিছু বলল না, বরং চুপচাপ লেপটে থাকলো সে। অধীর বলতে লাগলো, আমি সত্যিই সরি, আর করবো না এমন। আরোহী চুপ এইবারও। অধীর আবারও বলে, প্লিজ ক্ষমা করে দাও, সরি তো। না, এবারও চুপ, একদম নিশ্চুপ আরোহী। শরীরটা কেমন করছে তার। অধীর আবারও বলল, আরো কথা বলো প্লিজ, সরি বলছি তো। আপনার শার্টে লিপস্টিকের দাগ কিসের? আচমকাই এমন প্রশ্ন শুনে তাজ্জব বনে যায় অধীর। আরোহীর দিকে তাকিয়ে বলে, হোয়াট? আরোহী মাথা তুলে শক্ত চোখে বলে,
আগে বলেন আপনার শরীরে এই মেলি পারফিউমের গন্ধ কেন আসছে? এটা তো আপনার পারফিউম না। অধীরের কপালে ভাঁজ পড়ল। অধীর আরোহীকে বলে, কথা একটা ছিল, আর তুমি বলছো কোনটা? আরোহী কঠিন গলায় বলে, কথা কোনটা ছিল এটা মেটার করে না, কথা হলো আপনার শার্টের বুকের অংশে লিপস্টিকের দাগ কিসের? অধীর দেখলো হ্যাঁ সত্যি তার বুকের অংশ লাল লিপস্টিকের দাগ, সাদা শার্টের স্পষ্ট দাগ। অধীর আমতা আমতা করে বলে,